কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে। আমি অপর্ণা। শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। লোকসভার কোথায় কি চলছে এই ব্যাপারে বিশদ জানতে আমরা কথা বলে নেব আমাদের জেলা প্রতিনিধিদের সাথে। এখন স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সব্যসাচীদা, কেমন আছো? একদম খুব সুন্দর। আচ্ছা, আমাদের চতুর্থ দফা নির্বাচন পেরিয়ে গেছে, আগামী 20 মে পঞ্চম দফা নির্বাচন। তো তুমি এই নির্বাচনকে কিভাবে দেখছো? দেখো, চতুর্থ দফার আগামী 20 তারিখে, মের 20 তারিখ পঞ্চম দফার নির্বাচন, এবং এই পঞ্চম দফার নির্বাচনে যদি আমরা বলতে যাই তাহলে আমরা 4টে নির্বাচন আমরা এই মুহূর্তে দেখলাম। সপ্তম দফার নির্বাচনের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচন যখন শুরু হয়েছিল তখন দেখা গেছিল যে ছোট্ট করে একটা সমস্যার জায়গা তৈরি হয়েছিল, অল্প হলেও মানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছিল। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় যে নির্বাচন, তাতে কিন্তু কোনো রকম বিক্ষিপ্ত ঘটনা দেখা যায়নি। চতুর্থ দফার নির্বাচনের আগে এবং পরে, মানে আগে যদি বা মানে যেটাকে মানে না ধরলে শান্তিপূর্ণ নির্বাচন বলাই যেতে পারে, কিন্তু তারপরে মানে নির্বাচনের পরে যে ধরনের ঘটনাগুলো বিভিন্ন আজ পর্যন্ত আর কি যে ধরনের ঘটনাগুলো ঘটছে, তাতে নির্বাচনকে শান্তিপূর্ণ বলা যাবে না। এখন দেখা হচ্ছে পঞ্চম দফার নির্বাচন আছে আগামী 20 তারিখ। মানে এক কথায় বলতে গেলে প্রথম থেকে যে নির্বাচন কমিশন মানে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে নামাচ্ছে আর কি, প্রথমে একরকম নামিয়েছিল, দ্বিতীয়বারে আরো বাড়িয়েছে, তৃতীয়বারে আরো বাড়িয়েছে, তৃতীয়বারে দেখে চতুর্থবারের সময় যে মানে শাসক দল বলো বা যারা এই বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত, তারা যেভাবে লোকজনকে মাঠে নামাচ্ছে, যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চম দফার নির্বাচন যে খুব সুষ্ঠুভাবে হবে এটা কিন্তু বলাটা খুব কষ্টকর এবং খুব মুশকিল। এবার এটাকে সেই জায়গায় দ্বিতীয় এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মতন জায়গায় নিয়ে আসার জন্য যদি এটা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নির্বাচন কমিশন কতটা নিতে পারবে এবং তারা কতটা মানে চ্যালেঞ্জ নিয়ে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে, এটা কিন্তু খুব মানে কষ্টকর বিষয়, এবং এটা মানে এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না। আর নির্বাচনে দেখো, আমাদের এই যে ধরো 20 তারিখে যে নির্বাচন আছে, এই নির্বাচনের দিকে অনেকগুলো জায়গা দাঁড়িয়ে আছে। যেমন ধরো শ্রীরামপুরে আছে, হুগলিতে এই যে নির্বাচনগুলো, হাওড়ায় নির্বাচন আছে। তো আমরা হাওড়ার কথা যদি বলতে চাই, হাওড়া কিন্তু খুব সেন্সিটিভ একটা জায়গা। সেই হাওড়াতে বিজেপি তার সর্বশক্তি এই মুহূর্তে হাওড়ার উপর দিয়েছে যে হাওড়াটাকে বার করতে হবে। সেই জায়গা থেকে তৃণমূলও কিন্তু তার কোনো এক জায়গাও ছাড়ছে না, তারাও কিন্তু তাদের প্রচারের মাত্রাকে বাড়িয়ে চলছে। মানে চতুর্থ দফায় যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে আক্রমণটা দেখা দিয়েছে, সেটা তৃতীয় দফায় ছিল না। না, দ্বিতীয় দফা মানে কোনো মানে আমরা 4টে দফার মধ্যে 3 দফাতে কিছুই ছিল না, সেইভাবে বলা যায়নি এবং কোথাও কোনো ঘটনা ঘটেনি। কিন্তু চতুর্থ দফাতেও প্রথম দিকে কেতুগ্রামে যে ঘটনাটা ঘটেছে, কেতুগ্রামে মিন্টু শেখের যেভাবে খুন হয়েছে, মিন্টু শেখ এবং তার স্ত্রী, অভিযোগ হঠাৎ করে কেমন যেন মানে একদম ধারাচাপা হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে এটা একদম এটা আদৌ কোন দিকে যাচ্ছে। মিন্টু শেখের স্ত্রী তুহিনা খাতুন, আমার যতটা মনে আছে আর কি, তুহিনা খাতুন সরাসরি দলের এটা অভ্যন্তরীণ মানে দলের গোষ্ঠী কন্দলের জন্য তার স্বামীর হত্যা হয়েছে, এটা সেদিন মানে একদম পরিষ্কার ভাষায় বলেছিল। যদিও তৃণমূল নেতৃত্ব এটাকে একদম অন্য ভাষায় কথাবার্তা বলেছে, তাদের বক্তব্য ছিল যে না, এখন উনি স্বাভাবিক নন, তাই উনি এই ধরনের অস্বাভাবিক অবস্থায় আছেন, তাই ওই ধরনের কথা বলছেন, স্বাভাবিক হয়ে গেলে তিনি অন্য কথা বলবেন। তো যাই হোক, এটা পরিষ্কার মানুষের কাছে এই ধরনের মন্তব্যে বোঝা যায় যে কোনটা শেখানো বুলি, এরপর যে বুলিগুলি যে কথাগুলি উনি হবেন সেগুলি হয়তো শেখানোর মতন করে কথাবার্তা হবে। কিন্তু অভিযোগের তীরটা কিন্তু আবার তৃণমূলের পক্ষ থেকে সিপিএম এর দিকে ঠেলা হয়েছে, যে সিপিএম এটাকে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত।
যদিও এই ঘটনায় যারা ধরা পড়েছে, দুজন ধরা পড়েছে, তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারও আছে। তো এই বিষয়ে যদি আমরা দেখতে যাই তাহলে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। মানে আজকে যদি দেখো তুমি, আজকে মোল্লারপুরে, বীরভূমে মোল্লারপুরে মারামারি, এবং পুলিশকে পর্যন্ত ছাড়া হয়নি। পুলিশের এক অফিসারের তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। সামান্য ঝামেলা থেকে শুরু হয়ে আর কি, মানে পতাকা টাঙানো নিয়ে বা খোলা নিয়ে একটা, এবং এটা চলে যাচ্ছে আইএসএফ এবং তৃণমূলের দিকে। তো পরিস্থিতি এমন জায়গায় আছে যে নির্বাচনটা যে কত বড় নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ, এই একটা ঘটনাকে সামনে মানে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাওয়া, এটা কিন্তু খুব মানে সবাই এক কথাতে বলবে যে এটা কি করে পার করবে নির্বাচন কমিশন, সেটা দেখার আর কি। যেমন আজকে দাদা যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর নামে করে একটা পোস্টার নিয়ে যে বিতর্কতা উঠেছে, তো এতে তৃণমূলের ওপর অভিযোগটা উঠেছে, তো তৃণমূলের দলীয় কর্মীদের ওপর এটা মানে কি প্রভাব ফেলতে পারে? দেখো আমি তোমাকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে দলীয় কর্মীরা এবারে যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে যে কোন দলেরই দলীয় কর্মীরা সেইভাবে উচ্ছ্বাসিত নয় এবারের নির্বাচন নিয়ে, কারণ পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না তাদের। হ্যাঁ, নির্বাচনের দিন যাকে যতটুকু করার তাকে সেটা করতে হবে। এবার না করলে দলীয় একটা শৃঙ্খলার মধ্যে যখন আছে তখন সেটুকু করতে হবে। কিন্তু বিগত দিনে আমরা যে নির্বাচন নিয়ে মানুষ মানে কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাসের জায়গা দেখেছিলাম, সেই উচ্ছ্বাস কিন্তু এবারে নেই। হ্যাঁ, কিছু অতি উৎসাহী কিছু আছে কর্মী যারা বিভিন্ন সময়ে আছে, দেখাচ্ছে, তারা করছে। আর তুমি পোস্টারের কথা বলছো, দেখো নির্বাচন যেদিন থেকে দিন ঘোষণা হয়েছে ঠিক তখন থেকেই এই পোস্টারই বলো, দেওয়াল লিখনই বলো বা কুরুচিকর মন্তব্য বলো, এটা নিয়ে মানে বিভিন্ন দিনে বিভিন্ন রকম ভাবে কে কতটা তার প্রচার মাধ্যমকে হাইটে নিয়ে যেতে পারে, এটাই তাদের কাছে মূল জায়গা তৈরি হয়েছে। এবার আমি যদি তৃণমূলের কথা বলি, তৃণমূল যে ধরনের মন্তব্য করছে বিভিন্ন জায়গায়, যে ধরনের মন্তব্য, ঠিক বিজেপি তার থেকে কিন্তু খুব একটা দূরে নেই, তারাও কিন্তু তাদের জায়গায় মানে এক কথায় যদি বলি যে ভাষাশালীনতা, তো ভাষাশালীনতা এদের ধারে কাছে কেউ নেই। মানে এখন এদিকে মানে আজকের প্রজন্মকে এনাদের কাছ থেকে এই তৃণমূলের রাজনৈতিক, তৃণমূল বলো বিজেপি বলো বা বিশেষ করে এই রাজনৈতিক নেতৃত্বের কাছে ভাষাশালীনতাটা শিখতে হবে মনে হচ্ছে নতুন করে আবার। কারণ এদের রুচিবোধটা কোন জায়গায় গেছে, এরা আগামী প্রজন্মকে কি শিক্ষা দেবে, এদেরকে আমরা মানে প্রথম কথা হচ্ছে যে এইসব নেতা নেত্রীকে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে আমরা সাংসদ হিসাবে পার্লামেন্টে পাঠাচ্ছি, আমরা এদের ভোট দিয়ে বিধানসভায় পাঠাচ্ছি। এদের কতটা যোগ্যতা আছে, একদম খুব পরিষ্কার কথা বলছি, কোট অ্যান্ড আনকোট যোগ্যতার কথা বলছি, যে এদের কতটা যোগ্যতা আছে এটা ভাবতে হবে। কারণ এই ধরনের অযোগ্য লোক দিকে পাঠানো মানে যারা শালীনতা বোধটা হারিয়ে ফেলেছে, যারা মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলতে জানে না, তাদের কাছে কি আশা করবে, তাদের কাছে জনগণ কি আশা করবে? এরা তো প্রতিশ্রুতি, এদের দল যে কোনো দলই তারা তাদের মতন করে একটা ম্যানিফেস্টো রেডি করে দিচ্ছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী তারা তাদের বক্তব্য রাখছে। তার বাইরে যদি তুমি তাকে জিজ্ঞাসা করো, সে কোনো কথা বলতে পারবে না, তার পক্ষে কোনো কথা বলা সম্ভব নয়। কেন জানে না সে, তারা খালি নিজের প্রচার করার জন্য তারা বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য করছে, যা ক্ষতি করছে। আচ্ছা দাদা, আমরা এই আলোচনায় আবার ফিরবো। আমরা এখন কথা বলে নেবো আমাদের এক জেলা প্রতিনিধির সাথে, বংশীধর শাহর সাথে, মানবাজার থেকে। বংশীধর, কেমন আছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি পাচ্ছি, ভালো আছি। বংশী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আচ্ছা বংশী, আমার মানে আমি পিসিআর কে বলবো, বংশীর আওয়াজ সব ঠিক আমাদের কাছ পর্যন্ত আসছে না। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। পিসিআর কে বলবো আমি একটু টাওয়ারে ডিসটার্ব করতে পারে। শোনা যাচ্ছে? বংশী, আমি যেটা জানতে চাইছি যে এই মুহূর্তে পুরুলিয়ায় 25 তারিখ নির্বাচন, হ্যাঁ কি পরিস্থিতি আছে নির্বাচনে, এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? পুরুলিয়ায় নির্বাচন 25 তারিখে, পুরুলিয়া বলতে ঝাড়গ্রামটাও 25 তারিখে নির্বাচন। এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, দুটো দলই তাদের প্রচার তুঙ্গে রেখেছে
এই মুহূর্ত পর্যন্ত গতকালের মানবাজারে তৃণমূলের সভা ছিল, কাশীপুরে ছিল, সাথে সাথে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড়াবাজারে সভা করলেন কিছুক্ষণ আগে। দেখে যা বোঝা যাচ্ছে এই মুহূর্তে পুরুলিয়া বা ঝাড়গ্রামের অবস্থা, প্রচারে কোনো দলই কিন্তু পিছিয়ে নেই। আমি তোমার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে পুরুলিয়া এবারে যেভাবে মানে আমরা দুমুখী তিনমুখী লড়াইয়ের কথা বলি, এবারে ছমুখী লড়াই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের থেকে শান্তিরাম মাহাতো, বা আমি যদি বলি বিজেপি থেকে ওখানে জ্যোতির্ময় সিং মাহাতো, বা কংগ্রেসের নেপাল মাহাতো যেমন আছে, সেরকম ওইদিকে আবার কুর্মী সমাজ তাদের জায়গা থেকে তারাও তাদের মতন করে লড়ছে। এবং যদি সব থেকে বড় ফ্যাক্টর হয়ে থাকে সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক, তারাও কিন্তু নিজেদের মতন করে প্রার্থী দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা লড়াই সহজ হবে মনে হচ্ছে তৃণমূলের ক্ষেত্রে বা বিজেপির ক্ষেত্রে? না, দেখুন, কুর্মী সমাজের ক্ষেত্রে তাদের একটা লাইন পরিষ্কার এমনিতেই হয়ে গেছে যে কুর্মী সমাজের যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা কুর্মী সমাজে মিটিং মিছিলে যাচ্ছে সেই ভোটগুলো কিন্তু কুর্মী সমাজেই যাবে, এটা তৃণমূলের পরিষ্কার হয়ে গেছে। এবং তারা সভা সমিতিতে বিভিন্ন সময় পরিষ্কারভাবে জানিয়েও দিচ্ছে তৃণমূলের কাছে কুর্মী সমাজের ভোট কোনো ফ্যাক্টর নয়। যদিও কিছুটা ছাপ পড়তে পারে বিজেপির ক্ষেত্রে। আর আমার যেটা জানার তোমার কাছে সেটা হচ্ছে যে এই কুর্মী সমাজ তো এর আগে তৃণমূলের সঙ্গে ছিল এবং বিজেপির সঙ্গেও ছিল, এদের একটা পার্ট তৃণমূলের সঙ্গে ছিল বা বিজেপির সঙ্গে ছিল, তারা যদি আবার সবাই নিজের নিজের জায়গায় ব্যাক করে, তৃণমূলের ভোটটাও তো ব্যাক করছে, তা ওই ভোটটাও তো একটা পার্সেন্টেজ সুইপ করে যাচ্ছে নাকি? হ্যাঁ, কার্যত তাই হবে, কিন্তু দলীয়ভাবে যারা দাবি করছে তারা সেটা কোনো ফ্যাক্টর হবে না। যদিও দেখা যাচ্ছে যে অনেকটাই মানে কুর্মী ভোট অনেক ক্ষেত্রে শুধু তৃণমূলে থেকে যে চলে যাচ্ছে তা নয়, সমস্ত দল থেকেই কিন্তু আসছে। আচ্ছা, তোমার সঙ্গে কোনো রাজনৈতিক নেতৃত্বে থাকার কথা ছিল, তোমার সঙ্গে একটা বিশেষ অতিথি থাকা কথা ছিল একজনের, মানে এই মাত্র একটা মিটিংয়ে তিনি ব্যস্ত হয়ে গেলেন বলে পেলাম না। আচ্ছা, ঠিক নির্বাচনের প্রাক্কালে বংশীধর, আমরা পরে কথা বলে নেবো তোমার সাথে অন্য বিষয়ে। তো দাদা, যে আলোচনায় আমরা ছিলাম, তুমি বললে অযোগ্যদের ভিড়, অযোগ্যদের কমিশনে ভিড়, তো এই অযোগ্যদের তাহলে সাধারণ মানুষ। এখন তো আমি তোমাকে বলি, রাজ্য পশ্চিমবঙ্গের যোগ্য অযোগ্য নিয়েই তো একটা টাল মানে বড় ইস্যু চলছে আর কি, যে কে কারা যোগ্য এবং কারা অযোগ্য। আমি অযোগ্য এই জন্য বললাম, তার কারণ হচ্ছে যে তার হয়তো তার শিক্ষাগত যোগ্যতা সে যদি থাকে সেটা হয়তো তার যোগ্যতার জায়গায় আছে। আমার যেটা বলা সেটা হচ্ছে যে শালীনতা, ভাষা শালীনতার জন্য যে জায়গাটা আমি বলছি, সে ভাষা শালীনতার জন্য তারা একদম 100% অযোগ্য। আচ্ছা দাদা, আমরা আলোচনায় আবার ফিরে যাব। আমরা এখন কথা বলে নেবো আমাদের এক জেলা প্রতিনিধির সাথে, হাওড়া থেকে দেবাশিসের সাথে। দেবাশিস, কেমন আছো? একদমই ভালো আছি আপাতত। তোমাদের ওখানে রাজনৈতিক পরিস্থিতি এখন কিরকম চলছে? দেখুন, রাজনৈতিক পরিস্থিতি বলতে গেলে হাওড়ার দুটি লোকসভা আসন, হাওড়া সদর এবং গ্রামীণ বুলগেরিয়া, এবং যদিও 20 তারিখের সামনে আর হাতে আর মাত্রা কদাপি, তাই শনিবার শেষ প্রচার তুঙ্গে প্রচারের মাত্রা যে দল আছে সবকটাই তারা নেমে পড়েছে মাঠেতে। এমনিতে আগে থেকেও প্রচার তারা চালাচ্ছিলেন, তবে এখানে মানে বাম প্রার্থী যিনি আছেন চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু যথেষ্টই প্রচারের প্রথম থেকে যেমন তাল মিলিয়ে চলছেন। তবে তিনটে দলই কিন্তু একদম সামঞ্জস্য বজায় রেখে কিন্তু প্রচার চালাচ্ছেন। আর বিজেপির ক্ষেত্রেও বলতে পারি, প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন হাওড়াতে, আর অমিত শাহ কদিন আগে এসেছিলেন, পাশাপাশি মিঠুন চক্রবর্তী গতকাল সভা করলেন পাটনাতে, এবং আবার উন্নত বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনিও এসেছিলেন, হারলেন গতকাল, তিনি হারলেন হাওড়া ইস্যু করতে। তো বলা যেতে পারে হাওড়ায় এখন এগুলো প্রার্থী মানে রাজনৈতিক ব্যক্তিত্ব লোকেরা অভিনেতারা কিন্তু
এখন আনাগোনা চলছে একভাবে। আমি যদি বলি যে আমি তোমার কাছে যেটা জানতে চাওয়ার, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মানে এক কথায় তৃণমূল, বিজেপি এবং সিপিএম যে জায়গায় দাঁড়িয়ে আছে, এদিকে সব্যসাচী চ্যাটার্জি একজন এক কথায় সিপিএম এর পক্ষ থেকে খুব ভালো প্রার্থী যদি বলাই যেতে পারে, তো সেই জায়গায় তিনটে দলই কিন্তু তাদের সর্বশক্তি এই মুহূর্তে হাওড়ার জায়গা থেকে ফেলেছে, চাপিয়েছে যে হাওড়া থেকে যেভাবে হোক নিজেদিকে বেরিয়ে আসতে হবে। লড়াইটা খুব টাফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে আমরা যদি মানে কতটা এগিয়ে, মানে লড়াইটা যতই তিনমুখী বলি, মূল লড়াইটা কিন্তু দুমুখী লড়াইয়ের মধ্যে থেকেই যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারা এই মুহূর্তে দুটো মুখের জায়গায় আসছে, তিনটে লড়াইয়ের মধ্যে একদিকে তৃণমূল, সিপিএম এবং বিজেপির মধ্যে মূল টক্কর কাদের মধ্যে হবে? প্রথম প্রশ্ন, এবং সেক্ষেত্রে আমার নজরে যেটা মনে হয়েছে, পশ্চিমবঙ্গ তথা সকলেই জানছে যে তৃণমূল বিপক্ষ বিজেপি ভারে নিঃশ্বাস পেয়েছে এখন, এবং এখানে হাওড়ার ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে বিজেপি কিন্তু ভালো, কিন্তু এখানে দুমুখী লড়াইয়ের মধ্যে বিজেপি এখানে প্রতিদ্বন্দ্বীরা ভালো ফাইট দিচ্ছে। হ্যাঁ, এক কথা বলা যেতেই পারে না নিঃসন্দেহে। যেভাবে প্রধানমন্ত্রী এসেছেন এখানে, অমিত শাহ প্রধানমন্ত্রী হাওড়া সদরটাই যদি এসেছেন এবং রেগুলার প্রার্থীরাও আসছেন, সেক্ষেত্রে প্রচার হবে সিপিএমের থাকছে, অবশ্যই কোনো বিষয় না, কিন্তু হাইলাইট বলতে যেটা বলা যায় সেটা কিন্তু বিজেপি যথেষ্ট কিন্তু এখানে তৃণমূল ভার্সেস বিজেপি বলা যেতে পারে। কোনো আগে যিনি সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের, এবং তিনি একবারের নিয়ে তারও আগের বারেও সাংসদ ছিলেন, তো সেই সাংসদ তার এলাকায় উন্নয়নের ক্ষেত্রে তিনি একজন ভালো ফুটবলার, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার উন্নয়নের ক্ষেত্রে, ক্রীড়া জগতের উন্নয়নের ক্ষেত্রে, কারণ এবারে দেখা গেছে যে কোনো রাজনৈতিক দলই না ক্রীড়া ক্ষেত্র না সাংস্কৃতিক ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রকে নিয়ে কেউ কিন্তু কোনো রকম তাদের ম্যানিফেস্টো যেটা করেছে তাতে কোনো জায়গা রাখেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যুব সমাজের জন্য বা আজকের যে প্রজন্ম উঠে আসছে তাদের জন্য খেলাধুলার যে জায়গা, সেই যে মান, সেটাকে বজায় রাখার জন্য কি আদৌ হাওড়ার বুকে কোনো কাজ হয়েছিল সেরকম ভাবে? সেইটাই কিন্তু বিরোধীরা কিন্তু বিভিন্ন পথসভা, জনসভা সব জায়গায় কিন্তু এই প্রশ্নই কিন্তু তুলছেন যে তিনি একজন প্রায় 3 বারের তিনি সাংসদ ছিলেন, সেই জায়গায় তিনি একজন খেলার জগতের লোক এবং বিভিন্ন জায়গায় অর্জুন পুরস্কার প্রাপ্ত এই বলে তিনি প্রচার করছেন। সেক্ষেত্রে তিনি ফুটবল জগতের লোক, খেলার জগতের তার কোন বিশেষ কাউকে তুলে আনতে পারলেন না কেন, বা এমন খেলার জগতের জন্য কি এমন কাজ করেছেন যেটা উনি নজির সৃষ্টি করতে পেরেছেন কিনা, এটা কিন্তু বিরোধীরা কিন্তু বারবার কিন্তু প্রশ্ন করছেন, প্রশ্ন তুলছেন। সেক্ষেত্রে কোনো এখনো পর্যন্ত কিন্তু তারপর প্রতিক্রিয়া আমরা অন্তত পাইনি কিন্তু সেরকম অর্থে। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস যেটা বলো, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর ছোট ভাই তিনিও ওখানে একসময় দাবিদার হয়েছিলেন, কিন্তু তারপর থেকে হঠাৎ করে তিনি মানে তাকে আর কোনো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তার কোনো রকম অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তাহলে কি এই একদম বেদখল করে দেওয়ার ভয়েই তিনি তার সমস্ত কিছুকে সরিয়ে নিলেন, না অন্যরকম ভাবে কোনো রাজনৈতিক খেলা চলছে ওখানে? এইটা কিন্তু তখন মানে ঘোষণা হয়েছিল, মানে যখন ব্রিগেড সভা হলো, ব্রিগেড সভা থেকে কিন্তু যখন নাম প্রার্থীদের ঘোষণা করেছিলেন তৃণমূলের সুপ্রিমো, সেখানে হাওড়ার যখন নাম ঘোষণা হয় এটা নিয়ে কিন্তু যথেষ্ট জল ফেলা হয়েছিল, এবং বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাওড়ার শিবপুরে তিনি ভোটার হয়ে গেছিলেন, সেই নিয়ে তিনি হাওড়া বাসী হিসাবে তিনি নিজেকে পরিচয় দিতেন। এবারে কিন্তু সকলে তৃণমূলের একটি অংশ দ্বারা মনে করেছিলেন যে হয়তো বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি পাবেন। যখন প্রচুর বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হলো সেক্ষেত্রে তিনি কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন এবং সেটা কিন্তু একদম প্রকাশ্যে চলে এসেছিল। সেইগুলো কিন্তু বলা যেতে পারে যে বাবুল বন্দ্যোপাধ্যায়কে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে তার সঙ্গে কথা বলবেন বা সম্পর্ক ছিন্ন করা করবেন, তারপর কিন্তু তিনি যথেষ্ট আর দেখা যায়নি। তবে এই নিয়ে কিন্তু বহুবার তৃণমূলের মধ্যেও কিন্তু একটা আকাঙ্ক্ষা হয়েছিল যে বাবুল বন্দ্যোপাধ্যায় কোন রকম ভাবে হয়তো তার একটা অংশ যে অনুগামী মনে করা যায়
কোনো একটা অংশ তারা ভোটের ক্ষেত্রে একটা নদীর দিক নড়ানোর জায়গা যেতে পারে, যদিও সেটা কিন্তু আর তখন উঠলেও কিন্তু তারপরে কিন্তু আর কিছু হয়নি। দলের মধ্যে যদিও দ্বন্দ্ব বা কিছু থাকলে সেটি কিন্তু মিটিয়ে নেওয়া হয়েছে বলে তৃণমূলের দলের তরফে কিন্তু বা সূত্রের মারফত আমরা জানতে পেরেছি। না, একটা জিনিস আমি কয়েকদিন আগে হাওড়াতে ছিলাম আর কি, আমি একটা কাজে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার মানে কোন কানে এলো আর কি, সেটা হচ্ছে যে যেহেতু বাবু উনি শিবপুরের নিজের ভোটার কার্ড পর্যন্ত ওখানে রেডি করে নিয়েছিলেন এবং ওখানে থাকা শুরুও করে দিয়েছিলেন, কিন্তু বিরোধীদের যে পরিবারতন্ত্রের যে বারবার ইস্যু তোলা এবং সেই পরিবারতন্ত্রের ইস্যুর ভয়েই মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইকে টিকিট দিলেন না, কারণ তার বাড়িতে অনেককেই তিনি টিকিট দিয়েছিলেন, তাকেই একমাত্র টিকিট দিলেন না, এরকমই এইটাও একটা কারণ হতে পারে, এইরকম একটা আলোচনা চলছে আর কি। তো এটার মানে যৌক্তিকতা কতটা আছে? বিজেপি প্রশ্ন তুলছেন, বিশেষ করে বিজেপির তরফ থেকে একাধিকবার পরিবারতন্ত্র নিয়ে এবং তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার তিনিও একাধিকবার জনসভা থেকে চলছে যে পরিবারতন্ত্র এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইক বলেও সম্বোধন করছেন বা একাধিকবার আক্রমণ করছেন বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বে বা কথাতে উঠে আসছে। তো সেক্ষেত্রে একটা অবশ্যই যদি আবারও যদি তারই পরিবার এবং তার নিজের কাছের ভাই যদি লোকসভাতে যে টিকিট পেয়ে যায়, আবারও হয়তো বিরোধীরা একটা অস্ত্র হাতে পেত, অস্ত্র হাতে আসতো, সেটা নিয়েও তারা মাঠে নামতো। এই অস্ত্রটার জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেছেন যে টিকিট দেওয়া বিষয়টা নিয়ে দিলেন না, বন্দ্যোপাধ্যায়কে দিলেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে দেবাশিস। তাহলে আমরা আলোচনায় আবার ফিরে যাব যে দেবাশিস যেটা বললো যে হাওড়ায় বিজেপি সাড়া পাচ্ছে তৃণমূলের থেকে। না, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে হাওড়ার যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটা খুব টাফ। আমি প্রথমেই বলছিলাম যেটা হাওড়ায় বিজেপি তার সর্বশক্তি ওখানে দিয়েছে এবং তুমি দেখবে শুধু বিজেপি আজকে হাওড়া নয়, আজকে হাওড়ার নির্বাচনের পরে এই বিজেপিকে দেখবে উত্তর কলকাতাতে যেখানে তাপস রায় প্রার্থী হয়েছে, সেই তাপস রায়কে জেতানোর জন্যও কিন্তু বিজেপি তার সর্বশক্তি ওখানে দেবেন। মানে এরা একদম খুব সিস্টেমেটিকলি ভাবে বিজেপি তার লড়াইকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের প্রচারটাকে যেভাবে নিয়ে যাচ্ছে, এবং সে শুধু বিজেপি না, প্রত্যেক রাজনৈতিক দলই তাদের প্রচারে বিজেপির দল ভারীটা বেশি, বিজেপি একটু নিজেদের ঘাঁটিটাকে শক্ত করতে পেরেছে। আচ্ছা দাদা, আমরা আলোচনায় আবার ফিরবো। আমাদের আরেকজন জেলা প্রতিনিধি অলোক সাঁতরা আমাদের সাথে আছে, আমরা অলোক সাঁতরার সাথে কথা বলে নেব। কেমন আছো অলোক? শুনতে পাচ্ছ? অলোক তোমার কাছে তুমি শুনতে পাচ্ছ? অলোক তুমি শুনতে পাচ্ছ? আমি পিসিআর কে বলবো একটু অলোকের সঙ্গে। অলোকের পাটে কোনো সমস্যা আছে, পিসিআর এর নয়, এটা অলোকের পাটে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা দাদা, তো আমরা যেখানে ছিলাম, তো তুমি বলছো হাওড়াতে বিজেপির দলটা ভারী তৃণমূলের থেকে। না, তৃণমূলের থেকে দেখো, লড়াইয়ের ক্ষেত্রে আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে প্রত্যেকের নিজের যে শক্তি আছে সেই শক্তিকে সম্পূর্ণ রূপে সেই জায়গায় নিক্ষেপ করেছে। আমি তোমাকে বলি সব্যসাচী চট্টোপাধ্যায় হাইকোর্টের একজন খুব ভালো লয়ার এবং তিনি এবারে প্রতিদ্বন্দ্বিতায় করছেন সিপিএম এর পক্ষ থেকে হাওড়াতে, এবং তিনিও কিন্তু যে খুব একটা পিছিয়ে আছেন এই লড়াইয়ে বা বামপন্থীরা যে খুব একটা পিছিয়ে আছে এই হয়তো আমরা আমাদের মতন করে বলছি বা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ তাদেরকে অন্য কথা বলছে যে তাদের বিরুদ্ধে একটা সবথেকে বড় জায়গা যে 34 বছরের লেগাসি একটা আছে তাদের, কিন্তু তার মধ্যে থেকেও এবারে যারা বামপন্থী প্রার্থী হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকে নিজের জায়গায় খুব যোগ্য, এবং মানে এক কথায় বলতে গেলে এই যে প্রার্থী নির্বাচন বামফ্রন্ট করেছে বা সিপিএম করেছে সেটা সত্যি করেই মানে তাকে অস্বীকার করার কিছু নেই। এবং প্রত্যেক জায়গাতে সায়ন থেকে আরম্ভ করে তুমি যাকেই দেখবে একটু দীপশিখা থেকে মানে প্রত্যেকটা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তাদের জায়গায় সবাই বেস্ট, কিন্তু সিপিএমরা পিছনে তৃণমূল, এবং তারা কিন্তু একটা পার্সেন্টেজ দেখো কতটা পাবে এটা বলাটা খুব চাপ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে
সিপিএম এর এইসব প্রার্থীরা এবং তাদের যে নিজস্ব ভাবমূর্তি যেটা কাজ করে আর কি, তাতে কিন্তু তারা একটা পার্সেন্টেজ ভোট কিন্তু সুইপ করাবে, এবং সেটা কোন কাদের পক্ষে ক্ষতিকারক হবে মানে ওই ভোটটা, এটা কিন্তু মানে খুব চাপের হয়ে যাচ্ছে ব্যাপার। কিন্তু তুমি বললে যে কমিশনের মধ্যে কার যোগ্য কার অযোগ্য, আর এটা তাহলে জনসাধারণ কিভাবে দেখবে কোন দল যোগ্য কোন দল অযোগ্য? তারা জনসাধারণ কিভাবে দেখবে না যোগ্য অযোগ্য? আমি আবার আরেকটা জায়গা ক্লিয়ার করি তোমাকে, সেটা হচ্ছে যে আমার যোগ্য অযোগ্য বলার মূল জায়গা যেটা, সেটা হচ্ছে প্রথম কথা যেটা আমার ব্যক্তিগত মত। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমি বলছি এই ভাষা শালীনতাহীনতায় যারা ভুগছেন তাদের আমি অযোগ্য বলছি। তারা হয়তো তাদের নিজের ক্ষেত্রে তারা সবাই যোগ্য, তারা হয়তো রাজনীতিটা ভালো বোঝেন তাই রাজনীতির ময়দানে আছেন, বা তাদের সঙ্গে লোকজন আছে, তাদের সমস্ত কিছু সব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে ভাষা শালীনতা, আমি বাংলায় থাকবো অথচ মানে বাংলাকে অন্য জায়গার যে একটা সময় আমরা নিজেদিকে একটা অন্য জায়গায় রাখতাম, সেখান থেকে একদম ব্যাকফুটে চলে এসেছি। যদি ভাষা শালীনতায় রাজনৈতিক প্রচারের মাধ্যমে জায়গায় দাঁড়ায়, তাহলে আমরা মনে হয় শেষ থেকে প্রথম হব, এরকম পরিস্থিতি আর কি। যে আমাদের গুনতি যদি হয় তাহলে আমরা একদম শেষের থেকে প্রথম হব এবং প্রথমের থেকে লাস্ট হব। তার কারণ হচ্ছে সেই জায়গায় পৌঁছেছে, আমরা হারিয়ে ফেলেছি। আমাদের বাংলায় এসে পরে প্রধানমন্ত্রী তার কথা বলছেন, আমরা এখানে মুখ্যমন্ত্রী তার মতন করে বলছেন, মানুষের কথা কেউ বলছে না, বাংলার কথা কেউ বলছে না। কোন জায়গাতে তুমি একটা দেখো, কোন নির্বাচনে প্রত্যেকে প্রতিশ্রুতি দিচ্ছে, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, সাধারণ মানুষের বিষয় নিয়ে কেউ কোনো কথা বলছে না, প্রতিশ্রুতি আর কোনো কিছু নেই। তো সাধারণ মানুষের কি প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা নিয়ে কে ভাবছে? কেউ ভাবছে না। কে কবে কোথায় কি করেছে, কবে কি হবে, আজ থেকে 50 বছর পর কি হবে সেটা নিয়ে না ভেবে এখন মানুষগুলো বেঁচে থাকবে, তবে তো 50 বছরের কথা স্বপ্ন দেখবে। এখনই তো তারা শেষ হয়ে যাচ্ছে। তুমি একটার পর শুধু একটা নয়, মানে তুমি যদি বলো যে দৈনন্দিন জীবনে মানুষ তার প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে যেভাবে সাধারণ মানুষকে লড়াই করতে হয়, সেই লড়াইটা এনারা রাজনৈতিক নেতারা এনাদের কাছে সেটা বোঝার ক্ষমতা নেই। কারণ এনারা ঠান্ডা ঘরে বসে ওই মানুষগুলোর মানে এক কথা বলি, তোমার কষ্ট হচ্ছে, তোমার কষ্ট ফিলিংসটা তুমি একমাত্র বুঝবে, ওই লোকটা কিন্তু খালি ওই আউ করে বেরিয়ে চলে যাবে। তো মানুষরা কার দিকে তাকাবে, কার দিকে তাকিয়ে তাদের গুরুত্বপূর্ণ ভোটদানটা করবে? এক কথায় বলতে গেলে আমি তোমাকে যদি বলি, আজকের এই রাজনৈতিক পরিবেশে, মানে সত্যি কথা বলতে গেলে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বাংলা, গোটা দেশের মানুষই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, যে একটা পার্সেন্টেজ লোকের কাছে টাকা পয়সা আছে, একটা পার্সেন্টেজ লোক, বাকি সমস্ত যে সব যারা আছে তারা কিন্তু আর কোনো দুটো পার্সেন্টেজে সমস্তটা ভাগ হয়ে আছে। মধ্যবিত্ত মানুষজনের কোনো ভূমিকা নেই এখানে। তারাও যে কোথায় দাঁড়িয়ে আছে, তারা মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে না তারা নিচু একদম নিম্ন মধ্যবিত্তের মতন যে পরে লাইনে দাঁড়াতে পারবেও না, এবং তারা ওই উচ্চবিত্তের মতন যে পরে তাদের ফ্যাসিনেশনের মতন করে থাকতে পারবে না। তো এই যে মধ্যবিত্ত মানুষ, তাদের কথা কিন্তু কেউ ভাবছে না। তুমি মূল্য বৃদ্ধির কথা বলো, তুমি বাজারে থলি নিয়ে গেলে মূল্য বৃদ্ধির কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এই রকম করে যদি তুমি দেখতে যাও, তাহলে সাধারণ মানুষের কথা এটা তো কেউ বলছে না। তোমাকে কি বলছে? প্রতিশ্রুতির বন্যা বইছে, প্রতিশ্রুতিতে কি থাকছে না, আমি এটা করে দেব। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস তার ম্যানিফেস্টোতে নিয়ে এসছে যে আমরা বছরে 10টা গ্যাস ফ্রি দেব। আচ্ছা, সাধারণ তুমি 10টা গ্যাস যখন ফ্রি দেবে, এরা বলছে আমরা ক্ষমতায় থাকলে অন্নপূর্ণা, তুমি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছ, আমরা অন্নপূর্ণার ভান্ডার করব 3000 টাকা দেব। আরে ভাই, তুমি 3000 টাকা দেবে, তুমি 1000 টাকা দেবে, কি তুমি 1500 টাকা দেবে, যে যাই দিচ্ছ, কিন্তু তুমি একটা স্থায়িত্বের জায়গা আনো। আগামী এই যে আজকের ডেটে ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যায় আছে যুব সমাজ, সেই যুব সমাজকে দিশা দেখানোর মতন তোমার কাছে কি আছে? তুমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ, তুমি অন্নপূর্ণার ভান্ডার দিচ্ছ, তুমি একটা জায়গা থেকে 1000 টাকা 3000 টাকা, 1000 টাকায় কি হয়? কিছু হয় কি? কিচ্ছু হয় না। প্রথম কথা হচ্ছে যে তবু হ্যাঁ দিচ্ছে, তুমি ওই 1000 টাকা দেওয়ার থেকে তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো, কিছু করুক, সে তার থেকে বেশি রোজগার করবে সে, কিন্তু সেই জায়গাটা নেই। সেই জায়গা থেকে একদম যুব সমাজের জন্য কোনো রকম কোনো প্রকল্প নেই। তো
তো যুব সমাজের জন্য যেটা যোগ্য অযোগ্যদের যে এসএসসি মামলা হলো, যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে, তো সেখানেও তো তাদের কত জনাকে চাকরি হারা হয়েছে, কত জনের চাকরি হারা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে দেখো, যোগ্য অযোগ্যের যে জায়গাটা, সেটা হচ্ছে যে সরকার কিভাবে এটাকে নিচ্ছে বা আদালত যেভাবে নির্দেশ দিয়েছে এবং এসএসসি কি তার পরিকল্পনা কি। এ তো গতকাল আমরা দেখেছি দলগতভাবে কি মত। আমি বলি তোমাকে, দলগতভাবে কি, তুমি 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 তো দেখো, আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, রাজনৈতিক নেতারা, তারা শুধু তাদের কাজই হচ্ছে যে যখন যেটা ইস্যু পাবে সেটাকে নিয়ে রাজনীতি করা, তার বাইরে কিন্তু কিছু নেই। আজকে রাস্তার উপরে মানে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তার উপরে বসে আছে, এক এক সময় এক এক নেতৃত্বের নেতারা তারা যাচ্ছে, দলের নেতারা যাচ্ছে, গিয়ে তাদের সঙ্গে বসছে, খবরের কাগজে বা মিডিয়াতে তারা তাদের নিজেদের ছবি তুলছে, বসার কথা হচ্ছে, একটার পর একটা 4-5 জনের প্রতিনিধি যাচ্ছে, আলোচনা হচ্ছে, আলটিমেট নেটফল বিগ জিরো, তার বাইরে কিচ্ছু নেই। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে অনেক কিছু করা যেত, কিন্তু সরকারের সদিচ্ছারই অভাব মনে হচ্ছে। আমরা এখন কথা বলে নেব আমাদের চুচুড়ার প্রতিনিধির সাথে। প্রীতম সাধুখা, কেমন আছো প্রীতম? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তো আমাদের ওখানকার রাজনৈতিক পরিস্থিতি এখন কেমন চলছে? দেখো, আর হাতে গোনা কিছুদিন বাকি, তারপরে কিন্তু পঞ্চম দফার নির্বাচন ইতিমধ্যেই কিন্তু তার কিন্তু রেস্ট পড়েছে, আর কিন্তু প্রচারে 2 থেকে 3 দিন বাকি আছে, তারপরে কিন্তু সমস্ত দলই প্রচার বন্ধ করবে। আর এই ভোটের আগেই কিন্তু চতুর্থ দফা নির্বাচন শেষ হয়েছে, এবং তারপরে কিন্তু হুগলিতে নিরাপত্তার জন্য আরো 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে ঢুকেছে, এবং নিরাপত্তা যতটা আটোসাটো হয়েছে তার সঙ্গে চলছে জোর কদমের প্রচার। আজকেও যেমন হুগলিতে মিঠুন চক্রবর্তীর প্রচার ছিল, পাশাপাশি বিভিন্ন বিন্দা কারোর থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলে হেভিওয়েট থেকে বিভিন্ন নেতামন্ত্রী আসছেন, প্রচার করছেন। একদম শেষ পর্যায়ে প্রচার যাকে বলা যায়, তুঙ্গে প্রচার চালাচ্ছে। একদিকে যেমন শ্রীরামপুর লোকসভার কথা যদি বলি, সেখানে কল্যাণ ব্যানার্জি রয়েছেন, তিনিও তেমন প্রচারে নামছেন, সকাল বিকাল সবসময় তাকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে। অন্যদিকে কবির শঙ্কর বসু, তারও আজকে প্রচার ছিল, তার প্রচারে আজকে মধ্যপ্রদেশের এক এমপিকে দেখা গেল। পাশাপাশি মিথুন চক্রবর্তী আসার কথা ছিল, তিনি আজকে আসতে পারেননি শরীর খারাপের জন্য, কিন্তু হাওড়ার দিকেও তিনি প্রচার করেছেন। পাশাপাশি একটা বলা যেতেই পারে এই কিন্তু শেষ পর্যায়ে একদম প্রচারের প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। আমাকে প্রীতম, তোমার কাছে আমি জানতে চাইবো যে একদিকে মিস্টার ইন্ডিয়া, একদিকে মিস ইউনিভার্স, অন্যদিকে প্রাক্তন জামাই, এই যে 3 জনকার কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? একদমই দাদা, দেখুন, মিস্টার ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স এই কটাক্ষর লড়াই কিন্তু লেগেই থাকবে। যতদিন রাজনীতি থাকবে, যতদিন শ্রীরামপুরে কল্যাণ দীক্ষিতা থাকবে, ততদিন কিন্তু মিস্টার ইন্ডিয়া মিস ইউনিভার্সের কেমিস্ট্রি থাকবে। এবং পাশাপাশি প্রাক্তন জামাই প্রাক্তন শ্বশুর এই লড়াই কিন্তু থাকবে। এবং প্রাক্তন জামাই এবং প্রাক্তন শ্বশুরের লড়াইয়ের প্রসঙ্গে কিন্তু আরো একটি নতুন কথা উঠে আসছে, যে তারা কিন্তু এখন পার্সোনাল অ্যাটাকের দিকে বেশি চলে যাচ্ছেন। অর্থাৎ আগের দিন যেমন কবির শঙ্কর বসু কল্যাণ ব্যানার্জিকে বলে বসলেন তিনি পাগল হয়ে গেছেন, কবির শঙ্কর বসু হোমিওপ্যাথির ডিগ্রি করা আছে, তাই তিনি ওষুধ দিতে পারেন। পাশাপাশি তার পরিপ্রেক্ষিতে কল্যাণ বললেন যে তিনি এর আগে কিন্তু 3 থেকে 4 বছর আগে তিনি বিদেশে গেছিলেন সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাতে। অর্থাৎ বোঝাই যায় কোথাও এই রাজনৈতিক ময়দান থেকে এই জিনিসটা এখন পার্সোনাল অ্যাটাকের উপর বেশি চলে আসে। পাশাপাশি যদি দীপশিতার কথা বলা যায়, সিপিএম যুব নেত্রী বা প্রার্থী দীপশিতা, তাকেও কিন্তু পরিবারতন্ত্র নিয়ে বারবার টেনে আনা হচ্ছে, তাকেও কিন্তু পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। আর রাজনীতি তো শ্রীরামপুরে একদম শ্রীরামপুর লোকসভায় তুঙ্গে চলছে, পাশাপাশি প্রচারও চলছে, এবং যেটা বললে কেমিস্ট্রি, সেটা তো থাকবেই। আমাকে বলো, এই যে ধরো ব্যক্তিগত কিছু জায়গা থেকে সেটা রাস্তার মাঝে চলে আসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীরামপুরের মানুষ তারা এটাকে কিভাবে নিচ্ছে, তাদের কাছে কি আছে? এটা মানে এক কথায় যে ব্যক্তিগত সমস্যাগুলো রাস্তার মাঝে আলোচনা হচ্ছে, প্রত্যেকের জায়গায় রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ব্যক্তিগত আক্রমণের দিকে এরা যাচ্ছে। সাধারণ মানুষ চাইছে এটা কি? সাধারণ মানুষের তো দাদা কটাক্ষ ঝড় উঠবেই, কারণ কোথাও মানুষের সমস্যাগুলো বাদ দিয়ে এখন ব্যক্তিগত আলোচনা কিন্তু রাস্তার মাঝখানে বেশি হচ্ছে, বিশেষত শ্রীরামপুর লোকসভায়। কোথাও দেখা যাচ্ছে কল্যাণ ব্যানার্জি তার প্রাক্তন জামাইকে অ্যাটাক করছেন, আবার কোথাও দেখা যাচ্ছে দীপশিতা সেখানে ব্যক্তিগত আক্রমণ বা পরিবারতন্ত্রের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা কটাক্ষ থেকে যাচ্ছে। পাশাপাশি যে ব্যক্তিগত আক্রমণের কথা বলা হচ্ছিল, সাধারণ মানুষের কথাটা সংসদে গিয়ে কে বলবে, বা বিভিন্ন পারিপার্শ্বিক যেসব সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে ধরবে, সেই নিয়ে কিন্তু একটা মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে।
অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষ কাকে ভোট দেবেন এই নিয়ে কিন্তু প্রচন্ড চিন্তায় আছেন সাধারণ মানুষ। না, উন্নয়নের গল্প, উন্নয়নটা কোন জায়গায় আছে? উনি কল্যাণবাবু তো দুবারের, এইবারে নিয়ে তৃতীয়বারের সাংসদ, তো মানে সাংসদের ভূমিকায় যাচ্ছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এমনিতেই তিনি এত বেশি মানুষের কাছে এসেছেন আর কি, এক কথায় মিমিক্রি করতে থেকে শুরু করে কোনো কিছুই তিনি বাদ দিচ্ছেন না। তো সেই জায়গায় বিগত দিনে যে উন্নয়নের এর আগে যে উনি যখন ছিলেন, এবং আজকে ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী একটা দরাজ সার্টিফিকেট দিয়েছেন, উনি একাই 100। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 100টার মানে এক কথায় বলতে গেলে যে এই নির্বাচন 100-র আগে জিরো, মানে 100 যে একের পরে যে দুটো জিরো আছে সেটা কি একের আগে মানে আগে লেগে যাবে, না লড়াইটা লড়াইয়ের মতন করে হবে? এটা কিন্তু সত্যি একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। উনি কিন্তু 3 বারের সাংসদ এবং 4র্থবারের জন্য নির্বাচিত প্রার্থী। সেই জায়গায় এসে গতকাল যখন মমতা ব্যানার্জি শ্রীরামপুরে কল্যাণবাবুর প্রচারে এলেন, তখন কিন্তু উনি বললেন যে আমার ভাতৃসম কল্যাণ তো সবই বলে দিয়েছে, আমি আর নতুন করে কি বলবো। অর্থাৎ একটা বিশ্বাসের জায়গা থেকেই যাচ্ছে, কিন্তু এই বিশ্বাসটা সাধারণ মানুষের কাছে কতটা থাকছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে। এই যে 15 বছরে কতটা কাজ হয়েছে শ্রীরামপুরে, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষও প্রশ্ন তুলছে। বা তিনি 15 বছরের সাংসদে এই সাধারণ মানুষগুলোর জন্য কত কাজ করেছেন সেটা নিয়ে বিজেপির বা সিপিএম এর পাশাপাশি সাধারণ মানুষরাও প্রশ্ন তুলছে। কারণ শ্রীরামপুরে না হওয়া কাজ কিন্তু অনেক রয়ে গেছে। একদিন যখন ছিল হিন মোটরে কিন্তু রেলওয়ে কারখানা, সেখানে কিন্তু কানপাতলি ঘর ঘর আওয়াজ শোনা যেত, সেগুলো কিন্তু এখন সবই অতীত। তারপরে রয়েছে আরো শ্রীরামপুর বা বৈদ্যবাটি উড়ালপুল, সেগুলো কিন্তু কিছুই হয়নি। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে পরে এবার নির্বাচনে কাকে তারা বেছে নেবেন বা কাকে তারা ভোটটা দেবেন। না, উন্নয়ন যে রাস্তায়, তাহলে এখন এটা পরিষ্কার মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ সত্যি করে উন্নয়নটা রাস্তাতেই আছে। উন্নয়ন আদৌ উন্নয়নের জায়গায় উন্নয়ন কোন, মানে তুমি যদি যেটা বলছো আর কি, বৈদ্যবাটি উড়ালপুল থেকে আরম্ভ করে শ্রীরামপুরে হিন্দ মোটরসের যদি কথা বলো, তাহলে সবটাই কিন্তু এখন একটা মানে শুধু ফানুসের জায়গায় রয়ে গেছে, ব্যক্তিগতভাবে কোনো কাজের জায়গায় নেই। আর উন্নয়ন যদি ঠিকঠাক না হয় তাহলে মানুষ কাকে বেছে নেবে, এটা কিন্তু খুব বড় প্রশ্নের জায়গা। তবে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে কথাটা বলেছে আর কি, যে একাই 100, আর কিছু বলতে হবে না, সেক্ষেত্রে এটা কি কনফিডেন্স না ওভার কনফিডেন্স? একদমই দাদা, কনফিডেন্স না ওভার কনফিডেন্স সেটা কিন্তু একদম ভোট বাক্সে গিয়ে বোঝা যাবে। মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু বারবার শোনা যায় যে তিনি কিন্তু কোট আনকোট একাই একমাত্র এমপি যে কিন্তু নরেন্দ্র মোদীর সম্মুখে গিয়ে একাই প্রশ্ন তোলে এবং সংসদে গিয়ে কিন্তু গোটা বাংলার থেকে একাই প্রশ্ন তোলে। সেক্ষেত্রে কিন্তু একটা বড় কিন্তু প্রশ্নচিহ্ন থেকে আছে যে কনফিডেন্সটা কোথাও গিয়ে ওভার কনফিডেন্স হয়ে যাবে না তো। সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরে কিন্তু তাদের গোষ্ঠীকণ্ডল বা দলের একাংশই চাইছে না তাকে। কখনো দেখা যাচ্ছে একজন সিটিং এমপি কে তিনি স্টেজে উঠতে দিচ্ছেন না, আবার কখনো দেখা যাচ্ছে একজন এমএলএ কে তিনি গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন, আবার কোনো কাউন্সিলরের ওপর গিয়ে মেরে ছাড়িয়ে ফেলছেন। অর্থাৎ একাংশের কিন্তু দলের একাংশের ওপর কিন্তু তার ক্ষোভ থেকেই যাচ্ছে, পাশাপাশি দলের একাংশও কিন্তু তাকে পছন্দ করছে না। সেটাই এখন বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে যে কনফিডেন্সটা কি সত্যি ওভার কনফিডেন্স হবে, কিন্তু এর উত্তর কিন্তু মানুষ চৌঠা মেয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রীতম, তুমি মনের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাহলে দাদা আমরা সেই আলোচনায় আবার ফিরে যাব। প্রীতম যেটা বললো যে এখন চুচুড়াতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সব দলেরই মধ্যে, তো তুমি কি বুঝছো যে কোন দল বেশি ভারী? দেখো, প্রথম কথা হচ্ছে যে 3 বারের সাংসদ, তার আগের বিধায়ক মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানুষ শ্রীরামপুরের উপরে তার একটা নিজস্ব আধিপত্য আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অপরদিকে দীপশিতা তার রাজনৈতিক বাম সে কর্মী এবং সে তার যে লড়াই সেটাও কিন্তু ও মানে একদম ভালো লড়াই। আচ্ছা দাদা, আমরা এই বিষয়ে কথা বলবো। এখন আমরা কথা বলে নেব আমাদের মালদা জেলার প্রতিনিধিটির সাথে, উজ্জ্বল পালের সাথে। উজ্জ্বল, কেমন আছো? ভালো আছি। উজ্জ্বলের সঙ্গে উজ্জ্বল আজ একটা খুব দুঃখজনক বিষয় আমরা আমাদের কাছে আমরা সম্প্রচারও করছি ওটাকে নিয়ে। এই ধরনের ঘটনা বেসিক্যালি কতজন কিভাবে কি মারা গেছে আর কি যদি বলো। দেখো, আজকে সকাল থেকে কিন্তু প্রচন্ড গরম ছিল শহর জুড়ে। হঠাৎই দুপুরবেলা কালো মেঘ জড়িয়ে আসে মালদার আকাশে এবং এই কালো মেঘ ঘটানোর সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় এবং ঝোড়ো হাওয়া বইতে থাকে। এবং এই বজ্র করতে ফলে মালদার বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত আমরা লাস্ট যে আপডেট পেয়েছি, এখন পর্যন্ত 11 জন মৃত এবং 2 জন আহত হয়েছেন।
দুজন যারা আহত হয়েছে তারা মালদা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আর 11 জন যারা মারা গেছে তারা মালদা এলাকায়, ওর মালদা পৌরসভার কিছু আছে, লক্ষা আছে, হরিশ্চন্দ্রপুর আছে। তারা এগুলো দেখা যাচ্ছে যে যা কৃষি করতে গেছিল সেইখান থেকে কাজের সময় বজ্রবিদ্যুৎ হয়ে মারা গেছে। তাছাড়াও দুজন সবাই আমবাগান দিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় তারা আমবাগানের মধ্যে মাথার উপরে বাজ পড়ে এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই নিয়ে গোটা মালদা জুড়ে এখন একটা শোকের ছায়া নেমে এসেছে। এখন পর্যন্ত টোটাল 11 জন মৃত হয়েছে। সভ্যতা আমি একদম একদম আর আমি এখান থেকে একটু সরে মানে যে পরিস্থিতি আছে এটা খুবই দুঃখজনক, মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং এই যে 11টা প্রাণ মানে প্রাকৃতিক দুর্যোগ, এটা কারো হাতে নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে কিভাবে কি এর ব্যাখ্যা করা যায় না আর কি, এর ব্যাখ্যা করাটা খুব অসংখ্য জিনিস। তবু তোমাকে আমি বলে রাখি যে এটা তো যেমন চলছে, আমি উজ্জ্বল তোমার কাছে আসতে চাইছি, আমি পিসিআর কে বলবো উজ্জ্বলের কাছে নিয়ে আসার জন্য। এবং উজ্জ্বল তুমি আমাকে বলো সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে মানে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কি কোন জায়গায় দাঁড়িয়ে আছে মালদা, ওটাও একটা দিক। হ্যাঁ, রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এখন পর্যন্ত মালদাটা এখন বেশ থমথমে অবস্থা আছে। কেউ সেইভাবে কোনোভাবে মুখ খুলতে চাইছে না, সবাই অপেক্ষা করে আছে 4 তারিখের দিকে। এবং বিরোধী আশাবাদী এবং তারা সবাই বলছেন যে আমাদের খুব ভালো সংখ্যা হবে। কিন্তু বিগত দিনে এখানে শাসক দল সেইভাবে সাফল্য আনতে পারেনি। এইবার তারা কিন্তু মাঠে খুব ভালোভাবে নেমেছিল এবং তার ইচ্ছুক মানে যারা দুটো আসনে মালদা উত্তর এবং দক্ষিণে তারা জয় হাসিল করতে চলেছে এমনকি তারা আশা করছে। আচ্ছা, আমি এবারের নির্বাচনে মৌসুম নূরকে খুব ফ্রন্ট ফুটে খেলতে দেখা গেল না, যেভাবে মৌসুম নূর থাকে আর কি, এবারে ফ্রন্ট ফুটে খেললো না মৌসুম নূর। কি বলছে, কি কারণ তার টিকিট না পাওয়া? না, এই ব্যাপারটা নিয়ে দলীয় কেউ সেভাবে মুখ খোলেনি এবং মৌসুম নূর নিজেও সেভাবে কিছু জানায়নি। তিনি বলেছেন আমি যেভাবে এখন দলের সাথে সেইভাবে আছি, তাছাড়া এর বেশি কিছু মন্তব্য করতে চাইনি। ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ উজ্জ্বল, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো দাদা যেটা বলছিলাম, আমরা যে আলোচনায় ছিলাম যে নির্বাচনটা তুমি যেভাবে দেখছো, তো এখন কমিশন যেটা ভাবছে 4র্থ দফার পর 5ম দফায় সে কমিশন সেভাবে দেখতে পাচ্ছে না যে সুষ্ঠুভাবে সেটা হবে কি হবে না, তার জন্য কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হচ্ছে। আমরা যখন প্রীতমের সঙ্গে কথা বলছিলাম, প্রীতম বলেই দিল, তো আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম আর কি, সেটা হচ্ছে যে আবার 18 কোম্পানি এক্সট্রা আরো ফোর্স আর কি এর জন্য শ্রীরামপুরের এই যে লোকসভা নির্বাচন তার জন্য বাড়তি ফোর্স আসছে। তো শুধু এটা কন্টিনিউ বাড়বে আর কি। প্রথমে 3 দফায় এক রকমের ভোট ছিল, তারপরে আরো 3 দফায় আরেক রকমের ছিল, মানে 3টে জায়গায় 3টে লোকসভা কেন্দ্রে একরকম ছিল। তারপরে তোমার 4টে লোকসভা কেন্দ্রের নির্বাচন হলো, সেখানে এক রকমের ফোর্স ছিল। আমরা 4র্থ দফায় 8টা লোকসভা নির্বাচনের দেখেছি, মানে 4র্থ দফাকে কেন্দ্র করে কমিশন সেখানেও লোক ছিল। আবার এই যে 5ম দফার নির্বাচন, সেখানেও 7টা তোমার লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে, সেখানেও তাদের মতন করে। 6ষ্ঠতে আরো 7টা হবে এবং 8মে আরো 8টাতে কেন্দ্রের লোকসভা নির্বাচন হবে। তো এইভাবে যত মানে নির্বাচন কমিশন একবারে আর কি বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে বাড়ি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাদের কাছে তাদের দায়িত্বের মধ্যে পড়ছে সুষ্ঠুভাবে এটাকে করে দেওয়া, এবং তারা তাদের চেষ্টা করছে। আর যেটা উজ্জ্বলের সঙ্গে কথা বলে আমরা পেলাম সেটা হচ্ছে যে দেখো, মৌসুম নূর মালদা থেকে এবারে তাকে খুঁজে পাওয়া মানে খুব একটা পাওয়া যায়নি, তার একটা সে যে টিকিট পায়নি এটা যেমন সে তার পরিষ্কার করে কারো কাছে বলতেও পারছে না, এবার দল বিরোধী কোনো মন্তব্য তার কাছ থেকে করতে পারছে না। তবে এটা একটা বড় জায়গা যে গনি খানের দুর্গ, সেই গনি খানের দুর্গ মালদায় কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, মানে কংগ্রেস ইন্ডি জোট, সেই জোট কতটা দাঁত ফোটাতে পারবে বা তারা কতটা নিজেদের অস্তিত্বকে ওখানে ধরে রাখতে পারবে, এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ তাদের কাছে এবারের নির্বাচনে। মানে গোষ্ঠী কোন্দল বা না, গোষ্ঠী কোন্দলের থেকে বেশি সেটা হচ্ছে যে দেখো মানুষ কি চাইছে,
এটা কিন্তু এখন এবারে খুব বড় ফ্যাক্টর মানুষ হয়েছে। কি চাইছে মানুষের সেটা মন তো কোনো বোঝাটা দল না কোন এবারের নির্বাচনে অন্য নির্বাচনে দেখা গেছে যে মানুষের মন মোটামুটি পড়তে পারছিল সেই রাজনৈতিক দলগুলো, কিন্তু এবারের নির্বাচনে মানে 2024-এর লোকসভা নির্বাচনে মানুষের মনটা ঠিকঠাক মানুষ মানে এটা কোনো রাজনৈতিক দলই তারা এটাকে জাস্টিফাই করতে পারছে না যে এরা কি চাইছে বা এরা কি করতে চাইছে। অবশ্যই দাদা, দেখো বিজেপি, তৃণমূল, সিপিএম এরা নিজেদের প্রতি নিজেরা আক্রমণ করছে, সেই বিষয়ে মানুষদের ব্যাপারেই তারা ভুলে যাচ্ছে, সাধারণ মানুষদের ব্যাপারে। আক্রমণ তো থাকবে, এটা রাজনৈতিক জায়গা, রাজনৈতিক মঞ্চের ওটা থাকবে, ওটা প্রত্যেকবারে যেমন থাকে সেরকমই আছে, ওটার নতুন কিছু নেই। কিন্তু একটু মানুষ যদি তাদের কাজকর্মের কথা ভাবে, সাধারণ মানুষের কথা ভাবে, তুমি ভাবো না এই দুর্গাপুর শিল্পাঞ্চল, এখানের এর আগে সাংসদ যে উনি কি করেছেন, উনি হয়তো কাজ করেছেন, আমরা দেখতে পাচ্ছি না এই শিল্পাঞ্চলের মানুষ। হ্যাঁ, তবে আমরা যেটা দেখতে পাই দুর্গাপুর রেল স্টেশনে গেলে একটা এক্সেলেটর করেছেন, একটা লিফট করেছেন, এই কাজটা উনি করেছেন। বাকি উনি গ্রামীণ যে বর্ধমান এগ্রিকালচার যে ল্যান্ড যেখানে আছে সেখানে কতটা কাজ করেছেন সেখানকার মানুষজন বলছে আর কি। তো তার পরবর্তীকালে দিলীপ ঘোষ এখান থেকে প্রার্থী নির্বাচিত হয়েছেন, উনি নির্বাচনও হয়ে ভোটও হয়ে গেছে। এখান থেকে তোমার সিপিআইএম এর সুকৃতি ঘোষাল রয়েছে, তারাও তাদের মতন করে করবেন। তো সেটা কিভাবে হবে সময়ে দেখতে হবে। প্রতিশ্রুতি না পূরণ হওয়ার যে ব্যাপারটা, যে জনসাধারণ যে দেখছে প্রতিশ্রুতিগুলো, মানে ভোট আসার আগে সব দলগুলো প্রতিশ্রুতি দিচ্ছে। জনসাধারণ দেখো, মানুষ খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়, এমন একটা প্রাণী মানুষ। তুমি দেখবে মানে পশুরা যদি তোমার সঙ্গে কিছুদিন থাকে, তারপর সে যদি তুমি তাদের কাছ থেকে ডিটাচ হয়ে যাও, আবার কিছুদিন পর মানে অনেক দিন পরও যদি পশুটা তোমাকে দেখতে পায় বা সে যদি চিনতে পারে তোমাকে, সে তোমার কাছে আসবে, তোমাকে ভোলে না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী যে কাল রাত্রেবেলায় সে কি খেয়েছিল এবং সকালবেলায় উঠে সেটা ভুলে যায়। তো তাদের কাছে প্রতিশ্রুতি 5 বছর আগে সেই কোন নেতা কি প্রতিশ্রুতি দিয়েছে এটা কি মনে রাখা, এত প্রতিশ্রুতির বন্যা চারিদিকে, কাঠটা ধরবো, কাঠটা নেব, কাঠটা রাখবো, এটা নিয়ে একটা খুব মানে এক কথায় যে তোমার ওই খড়ের মধ্যে ছুঁচ খোঁজার মতন হয়ে গেছে আর কি। কিন্তু আমরা চতুর্থ দফা নির্বাচন থেকে যদি দেখি, তো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় যেখানে উঠেছে, বিজেপি সেখানে প্রচুর সাড়া পাচ্ছে। দেখো অভিযোগ, আমি এটা একদম খুব কথা, সেটা হচ্ছে যে অভিযোগটা উঠতেই পারে, অভিযোগ উঠেছে, অভিযোগ প্রমাণ হওয়ার পর ওটা অন্য বিষয়, কিন্তু অভিযোগ উঠেছে। আর মানুষ যেটা দেখছে, মানুষের চোখের সামনে যেটা হচ্ছে, মানুষ যেটা অনুভব করতে পারছে, মানুষ তার প্রতিফলন করবে। মানুষ যদি মনে করে যে হ্যাঁ এই অভিযোগের ভিত্তিহীন, তাহলে মানুষ তারে সাড়া দেবে না। আর মানুষ যদি বুঝতে পারে, যে জনসাধারণ যদি বুঝতে পারে যে না এই যে অভিযোগটা কোনোটাই ভিত্তিহীন নয়, তাহলে তারা তাদের মতন রিয়েক্ট করবে। তো মানুষের উপর কারণ এখন সবাই দেখো আরো 3টে দফায় নির্বাচন আছে, কিন্তু শেষ খেলা সেই 4 তারিখ, যে রকম ভাবে যাই করে যাক, একদম শেষ 4 তারিখ, এবং সেই 4 তারিখের দিকেই কিন্তু সবার নজর থাকবে যে কে সারা বছর তুমি পড়াশোনা করে কি করলে, আর পরীক্ষা 3 দিন আগে রাত জেগে পড়াশোনা করে তুমি কি রেজাল্ট করলে। এখন এটাই সব থেকে বড় জিনিস, এবং সেটাই দেখার যে তুমি উন্নয়ন বলে পরে কিছু করলে, নাকি উন্নয়নের ধ্বজা দেখিয়ে কিছু করলে। উন্নয়ন সেভাবে হচ্ছে কি হচ্ছে না, এটা মানুষ ভালো করে জানে যে উন্নয়ন কতটা হয়েছে, উন্নয়ন কি হয়েছে, উন্নয়ন কতটা কোথায় আটকে আছে, উন্নয়ন রাস্তায় না উন্নয়ন এসএসসিতে, উন্নয়ন বাজারে না উন্নয়ন কোন দোকানে বা কোথায় আছে, এটা মানুষ জানে, মানুষ বোঝে। আচ্ছা দাদা, ঠিক আছে, এখন এখানেই শেষ। আমরা আগামীকাল আবার ফিরে আসব ঠিক এই সময় লোকসভার দখলদারিতে। চোখ রাখুন লোকসভার দখলদারি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।